কুদরাত কুদরাত চলে গেছে, কিন্তু আপনার কুদরাত আশা করি এখনো অক্ষুণ্ণ আছে, অটুট আছে। ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট একটা প্রতিবেদন। আজ সকালে আমরা জানতে পারি ইস্টবেঙ্গলের যিনি কোচ ছিলেন কুয়াদ্রাত, কার্লোস কুয়াদ্রাত, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। ভদ্রভাবে উনি নিজে থেকেই সরে গেছেন। যাই হোক, মাস্টারমশাই ছাত্র ছাড়ানো না ছাত্রের মাস্টারমশাই ছাড়ানো, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। আমরা বরঞ্চ আলোচনা করি কুয়াদ্রাত যাওয়াতে কি হলো। কুয়াদ্রাত যাওয়াতে যেটা হলো সেটা হচ্ছে যেটা আমি বলে আসছিলাম, একটা সুযোগ পাওয়া গেল রেকটিফিকেশনের, নিজেকে শুধরানোর একটা সুযোগ পাওয়া গেল। এখন এই সুযোগটা ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা বা ইমামির লোকজন সদ্ব্যবহার করবে কিনা সেটা আগামী দিনে দেখা যাবে। কিন্তু যেটা হলো, একটা যে ভুল হচ্ছিল, সে ভুলের যে গতি প্রবাহ সেটাকে বন্ধ করা গেল। কেন ভুল হচ্ছিল সেটা আমি আগে বারংবার বলেছি, যে ইস্টবেঙ্গল যখন হেড কোচ চয়ন করা হয়েছিল সেখানে কিন্তু ভুলটা হয়ে যায়। কেননা কুয়াদ্রাতকে তার গোটা কোচিং ক্যারিয়ারে বা নো ক্যারিয়ারে আমি বলতে পারি, শুধু একবারই কোনো একটা ক্লাব হেড কোচের পদ দিয়েছিল, সেটা বেঙ্গালুরু এফসি। সেটাও কিন্তু ঘটনাচক্রে ঘটে গিয়েছিল, অ্যাক্সিডেন্টাল যেটা বলা যায়। হেড কোচ চলে গিয়েছিল আচমকা, তো হঠাৎ করে কুয়াদ্রাত তখন ছিল অলরেডি অ্যাসিস্ট্যান্ট কোচ, সে সেই দায়িত্বটা পেয়ে যায়। তার গোটা কেরিয়ারে খেলোয়াড়ের পর যে গোটা কেরিয়ার সেটা যথেষ্ট বড়, তাকে কিন্তু কোনোদিন আর কোনো ক্লাব কোচ হিসেবে ভাবেনি, হেড কোচ হিসেবে ভাবেনি। এখন অ্যাসিস্ট্যান্ট কোচ আর হেড কোচের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। ব্যাপারটা কিন্তু জুনিয়র ডাক্তার আর ডাক্তার নয়, যে সিনিয়র ডাক্তার দুপুরবেলা কেটে পড়ছে প্রাইভেট ডিউটিতে, জুনিয়র ডাক্তার কাজ করছে, ব্যাপারটা তা নয়। বিস্তর ফারাক একজন অ্যাসিস্ট্যান্ট কোচ আর একজন কোচের মধ্যে। সুতরাং এই যে তাকে যে সিলেক্ট করা হয়েছিল, চয়ন করা হয়েছিল, সেখানে কিন্তু ভুলটা করে ফেলেছিল নিতু এবং ইমামিরা। সে ভুলটা তারা শুধরেছে, কুয়াদ্রাতকে তারা সরিয়ে দিয়েছে। এবার তারা ঠিক কাজ করবে কিনা সেটা আগামী দিন বলবে, আগামী ভবিষ্যৎ বলবে। আপাতত বিনো রয়েছে ইন্টারিম কোচ বা ইন্টারিম ম্যানেজার, যাই বলুন আপনি, টেম্পোরারি ম্যানেজার, যতক্ষণ না বিকল্প কোচ আমরা পাচ্ছি। এখন বিকল্প কোচ নিয়ে আমি বলবো, এখন আমি দেখছি অনেক ইস্টবেঙ্গল ফ্যান ফোরাম থেকে অনেকে আমাকে বিভিন্ন অডিও শেয়ার করছে, বিভিন্ন চ্যাট ফোরামে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন অডিও। সেখানে দেখছি অনেকে বেশ দুঃখিত, মনক্ষুণ্ণ যে কুয়াদ্রাতকে সরিয়ে দেওয়া হচ্ছে। অনেকে বলছে রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, একদিনে রোম সাম্রাজ্য তৈরি হয়নি, বা রোমান সাম্রাজ্য আমরা রোম বলি যদিও, সেটা আসলে কিন্তু রোমান সাম্রাজ্য। কিন্তু ঘটনা হলো সেখানে একটা কিন্তু একটা ট্রেন্ড ছিল, একটা পজিটিভ ট্রেন্ড। আপনি ধরুন একটা ছাগলকে কিনে এনে আপনি তার মাথায় দিনের পর দিন হাত বোলাচ্ছেন, তাকে চানা খাওয়াচ্ছেন, সে কিন্তু কোনো দিন ঘোড়া হবে না। আপনি যেটা বলা হয়, আমরা সাধারণত এই প্রবাদের ভুল ব্যাখ্যা করি, বেশিরভাগ প্রবাদেরই আমরা ভুল ব্যাখ্যা করি আমরা মানুষরা। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে মানে হচ্ছে যে কোনো গঠনমূলক কাজ সেটা কিন্তু করতে সময় লাগে। ভাঙাটা সহজ, যে কোনো একটা সম্পর্ক গড়াটা সময় সাপেক্ষের ব্যাপার, সময় লাগে। যে কোনো ভালো কাজ করতে, একটা পেন্টিং করতে, একটা মুভি বানাতে সময় লাগে। কিন্তু আপনি কাকে সময়টা দিচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি সত্যজিৎ রায়কে সময়টা দিচ্ছেন নাকি আপনি সৃজিতকে সময়টা দিচ্ছেন? সৃজিত মোটামুটি 13 দিনে, এখনকার মুভিতে মোটামুটি 13 দিনে হয়ে যায়, 13-14 দিনে।
তো আপনি যদি সৃজিতকে ধরুন 1 মাস সময় দেন, তাহলেও কিন্তু ওরকমই 13 দিনের মুভি কিছু একটা বানাবে। মানে দেখুন, সৃজিত নিয়ে আমি আগেও বলেছি, যথেষ্ট প্রতিভাবান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু একটু অলস প্রকৃতির এবং ফাঁকিবাজ। ঠিক কাজের প্রতি অতটা ওর ডেডিকেশন নেই। এবং আপনি যতই বুদ্ধিমান ব্যক্তি হন না কেন জীবনে, আপনার মধ্যে যদি কাজের প্রতি একটা নিষ্ঠা না থাকে, একটা সততা না থাকে, একটা আবেগ না থাকে, যথার্থ আবেগ, সততা, আপনি একটা জায়গায় গিয়ে আটকে যাবেন। তো এখানেই হচ্ছে ফারাক। মানে যারা ধরুন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এমন নয় যে এরা জন্মেই কেউ হনু হয়ে গিয়েছিল বা জন্মানোর পর থেকে এরা দারুণ কাজ করছিল, কিন্তু তাদের মধ্যে একটা ডেডিকেশন ছিল। তো আপনি সময়টা কাকে দিচ্ছেন খুব ইম্পর্টেন্ট। আপনি কৌশিক গাঙ্গুলিকে দিচ্ছেন, সৃজিতকে দিচ্ছেন, নাকি আপনি সময়টা দিচ্ছেন সত্যজিৎ রায়কে দিচ্ছেন, ঋত্বিক ঘটককে দিচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে, যে ব্যক্তি কোনোদিন কোচের কাজ করেনি তাকে আপনি অঢেল সময় দিলেও কিন্তু খুব একটা লাভ হতো না, সময়টা আপনার নষ্টই হতো। এবার আসা যাক, নতুন কোচ কীরকম হবে সে জানি না, কিন্তু আবারও বলছি, জীবনটা আপনি যদি কঠিনভাবে ভাবেন তাহলে জীবনটা কঠিন, যদি জীবনটা সহজভাবে ভাবেন তাহলে জীবনটা সহজ। এটা একান্তই আপনার ব্যাপার। এবং আবারও বলছি, এটা ইতিমধ্যে আমি বেশ কয়েকবার বলেছি, যেহেতু আজকে ব্যাপারটা ফয়সালা হয়ে গেল, এবং যে কুদরাত বলছি, আপনার স্ট্রেংথ, যখন এই মরশুমের শুরুতে একটা মিটিংয়ে যে আগরওয়াল, যে এমডি ইমামি, উনি বলেছিলেন আমরা কুদরাতকে পেয়েছি, একটা স্ট্রেংথ না, সেখানে আপনি আপনার স্ট্রেংথ পাননি, সেখানে আপনার অজ্ঞতাটাই আপনার কুদরাত ছিল। যে কুয়াদ্রাত যে কোনো কোচ নয়, তাকে আপনি কোচ হিসেবে নিয়েছেন, সেই অজ্ঞতাটাই সেক্ষেত্রে আপনার কুদরাত হিসেবে আপনার সর্বনাশ করে দিল। তো যেটা দরকার হচ্ছে আপনার বিচক্ষণতা, আপনার বুদ্ধি মেধা, আপনার কুদরাত হোক, আপনার স্ট্রেংথ হোক, আপনার শক্তি হোক জীবনে। এবং যেটা বলছি যে কোচ চয়নের ব্যাপারে কিছু বেসিক পয়েন্ট আছে। প্রথমত, ম্যান্ডেটারি কিছু পয়েন্ট। নাম্বার 1 পয়েন্ট, সেই ব্যক্তি যেন ক্লাব লেভেলে অনেক কোচিং করে থেকে থাকে, সেটা যে কোনো দেশে। সে বাংলাদেশ হলেও কোনো ক্ষতি নেই, আফ্রিকা হলেও ক্ষতি নেই, কিন্তু সে যেন প্রচুর ক্লাবে কোচিং করিয়ে থাকে সিনিয়র লেভেলে। ঠিক আছে, ওই কুদরাতের মতো না বা কুয়াদ্রাতের মতো না যে একটাই গোটা জীবনে একটাই উদাহরণ, তাও বেঙ্গালুরুতে, সেরকম নয়, যেন অনেক ক্লাবে কোচিং করিয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, সেই কোচে যেন ডেভেলপমেন্টে একটা অভিজ্ঞতা থাকে। কেননা আবারও আমি বলেছি যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে যেরকম একটা ইকোসিস্টেম রয়েছে, অনেক ক্লাবের কাছে অনেক টাকা আছে। এখন এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কাছে যথেষ্ট টাকা আছে, কিন্তু ইস্টবেঙ্গলের থেকেও অনেকের কাছে ভালো টাকা আছে, বা অনেকের কাছে অল্প টাকা হলো কিন্তু টাকাটা অনেকের কাছেই আছে। এখন আপনি এরকম কোনো ক্লাব পাবেন না, যেটা আই লিগে ছিল, যে 3-4টে ক্লাবের কাছে অনেক টাকা আর বাকিদের কাছে মানে কিছু নেই, মা ভবানী, মানে হরির লুট কোনো মতো চালাচ্ছে, সেরকম কিন্তু নয়। যতগুলো ক্লাব রয়েছে, আপনার এখন মোহামেডান এসছে, ওদের কাছে যথেষ্ট টাকা আছে, হয়তো ইস্টবেঙ্গলের মতো নেই, যথেষ্ট ভালো টাকা আছে। সুতরাং যারা ভালো ভারতীয় প্লেয়ার, তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে অনেক অল্প বয়সী প্লেয়ারকে নিয়ে ঘষা মাজা করতে হবে। তো সেই অভিজ্ঞতাটা থাকলে খুব ভালো। এবং সেই অভিজ্ঞতাটা কোত্থেকে থাকবে? ধরুন একটা কোচ, সে যদি জুনিয়র লেভেলে কাজ করে থাকে, সে আপনার কোনো আন্ডার-19 টিম হতে পারে, আন্ডার-21 টিম হতে পারে, বা বি টিম হতে পারে, যেগুলো ধরুন আপনার অনেক ভালো ভালো উন্নত দেশ, যেমন স্পেনে আছে না বি টিম বা ডেভেলপমেন্ট টিম, ইংল্যান্ডেও আছে যে রিজার্ভ টিম। সেই টিমে যদি অভিজ্ঞতা থাকে কাজের, তাহলে সাধারণত কেরিয়ারের শুরুর দিকে যদি করে থাকে, সাধারণত ওইভাবে কেরিয়ার প্রোগ্রেশনটা হয়, যে শুরুর দিকে সে ডেভেলপমেন্টে কাজ করে, তারপর রিজার্ভ টিম, তারপর সিনিয়র টিম। যদি এরকম কেরিয়ার প্রোগ্রেশনে কাউকে পাওয়া যায়, 2 নম্বর পয়েন্টটা চেক পয়েন্ট খুবই ভালো। 3 নম্বর হচ্ছে, তার যাতে ভালো ইন্টারপার্সোনাল স্কিল হয়। এইটা অনেক সময় বিচার করা যায় না, বোঝা যায় না, থাকলে খুবই ভালো। কিন্তু কেউ যদি ধরুন সিনিয়র লেভেল অনেক কোচিং করে থেকে থাকে, তাহলে কিন্তু তার এইটা হতে বাধ্য। কেননা কারো যদি ইন্টারপার্সোনাল স্কিল বা সফট স্কিল ভালো না থাকে, তার পক্ষে কিন্তু খুব বেশি দিন সিনিয়র লেভেলে কোচিং করাটা সম্ভব হয় না। সুতরাং আপনি যদি প্রথম পয়েন্টটা পাস করেন, অটোমেটিক্যালি কিন্তু থার্ড পয়েন্টটা আপনার চেক হয়ে যাবে। ফোর্থ হচ্ছে,
সেটা ম্যান্ডেটারি নয়। সে যদি কোনো টুর্নামেন্ট জিতে থাকে, এখন দেখুন বিদেশে তো ভুরি ভুরি টুর্নামেন্ট নেই, তো এরকম আপনি প্রচুর সফল কোচ পাবেন যারা হয়তো কোনো টুর্নামেন্ট জেতেনি, ডাজেন্ট ম্যাটার, এরকম সম্ভব না। এখনকার আগে যেমন ভারতীয় ফুটবলে ছিল এক গাদা টুর্নামেন্ট ছিল, বছরে 7-8টা সবাই মিলেমিশে পেত, সেরকমটা হয় না। তো 4 নম্বর পয়েন্টটা হলে ভালো, না হলেও কিছু এসে যায় না। তো এই পয়েন্টগুলোই যদি মোটামুটি আমরা করতে পারি, ব্যাপারটা কিন্তু খুবই সহজ। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আইএসএল জয়ী কোচ হতে হবে তার কোনো মানে নেই। ফর্মুলাটা খুব সহজ। আপনাকে একটা টুর্নামেন্ট, যে কোনো টুর্নামেন্ট, সে আইএসএল হোক বা যে কোনো লিগ, জিততে গেলে কী করতে হবে? ভালো খেলতে হবে। তো আপনি ভালো খেললেই আপনার পসিবিলিটি বেড়ে যাবে একটা টুর্নামেন্ট জেতার। আর লিগে তো আরও বেশি, নকআউট টুর্নামেন্টে অনেকটা ভাগ্য ফ্যাক্টর থাকে, কিন্তু লিগে কিন্তু আপনি যদি নিয়মিত ভালো খেলেন, আপনার কিন্তু ভালো চান্স একটা টুর্নামেন্ট জেতার। ঠিক আছে, 1-2 ম্যাচ ড্র করবেন, হারবেন, কিন্তু আপনি যদি কনসিস্টেন্টলি ভালো খেলেন, তাহলে হাই পসিবিলিটি আপনি টুর্নামেন্টটা জিতে যাবেন। তো তার মানে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে ভালো খেলা। ভালো খেললে পরেরটা হয়ে যায় টুর্নামেন্ট জেতা বা আইএসএল জেতা। তো ভালো খেলতে গেলে আপনার ভালো প্লেয়ার দরকার আর ভালো কোচ দরকার। তো ভালো প্লেয়ার কিন্তু যথেষ্ট নেওয়া হয়েছে, কিছু ভুলভাল রয়ে গেছে, যেমন ক্লেটনকে নেওয়া হয়েছে, কিছু উল্টোপাল্টা প্রমোশন দিয়েছে, বিনো কিছু উল্টোপাল্টা প্রমোশন দিয়েছে, অবশ্যই কোয়াদ্রাতের সেখানে হাত ছিল। তাছাড়া কিন্তু এইগুলো বাদ দিয়ে কিন্তু মোটামুটি আনোয়ার, জিকসন, মাহেশ এরা যথেষ্ট ভালো প্লেয়ার। মাদিতালাল, তারপর আপনার দিয়ামান্টকস যথেষ্ট ভালো প্লেয়ার। আপনার গোলকিপার রয়েছে দুখানা ভালো। তো আপনার ভালো প্লেয়ার রয়েছে যথেষ্ট। আর যেগুলো খামতি হয়েছে বা ভুল হয়ে গেছে, সেগুলো শুধরানোর সময় পাওয়া যাবে। তো ভালো প্লেয়ারটা আপনার দরকার। এবং দেখুন, সব কিছু হয়েও অনেক সময় হয় যে আপনি ভালো কোচ আনলেন, তবু কোচ দাঁড়াতে পারলো না। সেটা কারণটা তাহলে বলে দিই। দেখুন, আপনি সমস্ত চেক পয়েন্ট পাস করলেন, মানে কোয়ালিফাই করলেন, তারপর একজন কোচকে আনলেন যার হয়তো জীবনে কোনো একটা ব্যক্তিগত কোনো একটা বিপর্যয় ঘটে গেছে, সে হয়তো জীবনের প্রতি তার একটা অনীহা চলে এসেছে, একটা তার মাথা কাজ করছে না, হতেই পারে যে কোনো কারণে, তার কোনো একটা শারীরিক কারণ হতে পারে বা মানসিক কারণ হতে পারে বা সামাজিক কারণ, যে কোনো কারণে সে হয়তো কাজের মোটিভেশন তার চলে গেছে, তার মাথার আগের মতন কাজ করছে না, সেক্ষেত্রে সেই কোচ ফেল করবে। কিন্তু সেইটা আপনার হাতে নয়। কিন্তু আপনি যদি শুরুতেই একটা ভুলভাল কোচকে সিলেক্ট করেন, যেমন কোয়াদ্রাতের ক্ষেত্রে হয়েছিল, তাহলে ফেলিওর অবধারিত। কিন্তু আপনি যদি ওই চেক পয়েন্টগুলো মেনে যদি আপনি কোচ সিলেক্ট করেন, তাহলে আপনার সাফল্যের সম্ভাবনা বা প্রবাবিলিটি ভেরি হাই, মোর দেন 90%। 100% কেউ বলতে পারবে না। কেননা বললাম, ওই যে ধরুন আপনি সমস্ত ভালো নিয়ে এলেন, ভালো প্লেয়ার, ভালো কোচ, কিন্তু কোচ হয়তো ভারতে এসে কোনো কারণে তারা তো কোনো মানসিক অবসাদে ভুগলো বা যে কোনো কারণ, সে তো কাজটা করতে পারলো না মন দিয়ে, সেক্ষেত্রে তো হবে না, না? কিন্তু সেটা আপনার হাতে নয়, সেইটা দুর্ভাগ্য। সেটার জন্য আমি সেক্ষেত্রে ইমামি বা নিতুকে দোষও দেব না। সমস্ত যদি তার ঠিক কাজ করে, তারপর ওই ফ্যাক্টরটা যেটা আপনার হাতে নয়, তার জন্য যদি আপনি ব্যর্থ হন, তাহলে আমি অন্তত ব্যক্তিগতভাবে এদের কোনো দোষ দেবো না। কিন্তু এদের এই জন্য দোষ দিয়েছিলাম কুয়াদ্রাতের ক্ষেত্রে, যে কুয়াদ্রাত যে কোচ, আমি বললাম না কীরকম কোচ হওয়া উচিত, সেখানে কিন্তু শুরুতেই ওর ফেল বা ও স্ক্রিন রিজেক্ট হয়ে যাওয়ার কথা ছিল। তো আপনার, আবারও বলছি, আপনার কুদরাত থাকুক, আপনার বিচক্ষণতা, আপনার মেধা, আপনার বুদ্ধি, সকলে ভালো থাকবেন।